আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মূলত আমরা আলোচনা করব, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাওনা টাকা আদায়ে কি মামলা করবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা যেহেতু আজকে আলোচনা করব যে আপনার পাওনা টাকা যদি অনেক দিন যাবত কারো কাছে থাকে, সে দিচ্ছে না আপনাকে, আপনি বুঝতে পারছেন একটা পর্যায়ে সে দিবে না সহজে, তখন সেই ক্ষেত্রে আপনি কি মামলা করবেন, কোথায় যাবেন, এগুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো এখানে দেখেন যে আপনি কিভাবে পাওনা টাকা আদায় করবেন, এর জন্য আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, কত টাকা খরচ হবে, কত সময় লাগবে। হ্যাঁ, এই টপিকগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আছে আপনি কিভাবে পাওনা টাকা আদায় করবেন। মূলত পাওনা টাকা আদায়ের জন্য আপনি দুই রকমের উদ্যোগ নিতে পারেন। প্রথমত, স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিবর্গকে নিয়ে আপনি সালিসির মাধ্যমে পাওনা টাকা আদায় করার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে হতে পারে গ্রাম আদালতের সাহায্য নিতে পারেন। এতে যদি কাজ না হয়, আদালতে মামলা মকদ্দমা করে আপনি টাকা আদায় করতে পারবেন। ফৌজদারি ও দেওয়ানি এই দুই প্রকার আইনেই পাওনা টাকা আদায়ের বেশ কিছু প্রতিকার পাওয়া যায়। ফৌজদারি মামলায় আপনি থানাতেই করতে পারবেন। পাওনা টাকা দাবির সপক্ষে যে সমস্ত কাগজপত্র বা যে সমস্ত প্রমাণ আপনার কাছে আছে, সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিবেন। এবং যেমন টাকা লেনদেনের রসিদ, হিসাবের খাতা, চুক্তিপত্র, অঙ্গীকারনামা কিংবা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখা কোনো হলফনামা ইত্যাদি যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো সাথে নিয়ে যেতে হবে। এবার আসি আমরা দুই নম্বরে এর জন্য আপনাকে কোথায় যেতে হবে। তো এর জন্য মূলত যদি থানায় মামলা না করে, তাহলে কোর্টে গিয়ে আপনি এই ফৌজদারি মামলা করতে পারবেন। এই ক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে পাওনাদারকে লিগ্যাল নোটিশ দেওয়া যেতে পারে। যদি লিগ্যাল নোটিশ পাওনা টাকা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিতে হয়, কিন্তু এই সময়ের মধ্যে যদি উক্ত টাকা পরিশোধ না করে, সেক্ষেত্রে পাওনাদার অভিযোগ এনে সিআর নালিশ মামলা দায়ের করে দিতে পারবেন। মামলা দায়ের করলে আদালত আপনার জবানবন্দি নিয়ে আসামির বিরুদ্ধে সরাসরি সমন বা গ্রেপ্তার পরোয়ানা জারি করতে পারেন। অনেক ক্ষেত্রে সরাসরি আমলে না নিয়ে পুলিশ বা অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিতে পারেন। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে আদালতে মামলাটি আমল গ্রহণ করে আদেশ দিতে পারেন। ফৌজদারি আদালতে মামলা হলে দায়ী ব্যক্তি জামিন নাও পেতে পারে। অনেক সময় দেখা যায় যে দেনাদার টাকা পরিশোধ করার সময় চেকে প্রদান করে থাকেন, কিন্তু চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে চেকটি ডিজনার হয়। সেক্ষেত্রে তার বিরুদ্ধে চেক ডিজনার অভিযোগের মামলা দায়ের করার সুযোগ রয়েছে। তবে টাকা ধার দেওয়ার আগে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি করে নিন এবং ওই চুক্তিতে কি কারণে কত টাকা ধার দিলেন তা স্পষ্ট করে উল্লেখ করে নিন। কবে অপরপক্ষ টাকা ফেরত দেবে এবং পুরোটা একসঙ্গে না কিস্তিতে পরিশোধ করবে তাও আপনি উল্লেখ করে নিতে পারবেন। এবার আসি আপনার 3 নম্বরে যে কি করতে হবে। চুক্তিপত্রটি যেন আইন অনুযায়ী সম্পাদিত হয়। এছাড়া চুক্তিটি নোটারি বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা সত্যায়িত করে নিতে হবে। চুক্তিপত্র সম্পাদনের সময় সাক্ষী হিসেবে কয়েকজনকে আপনি রাখবেন। যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির মাধ্যমে টাকা দেওয়া হয়, তাহলে চুক্তিপত্র করে নিতে হবে। আর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি কোনো ঋণ গ্রহীতার কাছে ঋণের টাকা পাওনা থাকে, সেক্ষেত্রে অর্থ ঋণ আদালতে মামলা করতে পারেন। ব্যাংক এক্ষেত্রে ঋণের বিপরীতে কোনো সম্পত্তি বন্ধক নিয়ে থাকলে তা নিলামের নোটিশ দিয়ে যদি কোনো ক্রেতা না পায়, সেক্ষেত্রে অর্থ ঋণ আদালতে মোকদ্দমা দায়ের করে থাকে। পরবর্তী সময়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে টাকা পরিশোধের ডিগ্রি দিয়ে থাকেন আদালত। টাকা আদায় না হলে
পরে ডিগ্রি জারি মামলা দায়ের করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সে টাকা আদায় করতে পারে, কিংবা বন্ধকি সম্পত্তির মালিকানার সনদ নিতে পারে এবং দখলও যেতে পারে। আর কোনো প্রতিষ্ঠান কর্মচারী যদি নিয়োগদাতা প্রতিষ্ঠানের হতে কোনো মজুরি বা অন্য আইনসম্মত টাকা পাওনা থাকেন, কিংবা তাকে পরিশোধ করা না হয়, তিনি যদি শ্রম আইন অনুযায়ী শ্রমিকের আওতাভুক্ত হন তাহলে শ্রম আদালতের আশ্রয় নিতে পারেন। আর যদি শ্রমিক না হন তাহলে দেওয়ানি আদালতে পাওনা টাকা আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারেন। তবে মনে রাখতে হবে, যে কোনো মামলা হলে মামলার যে কোনো স্তরে আপোষ মীমাংসার মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ রয়েছে। এবার আসি আমরা কত টাকা খরচ হবে। আপনি মূলত দেওয়ানি আদালতে মানি স্যুটের মামলা করতে হলে পাওনা টাকার উপরে 2.5% হারে অ্যাড ভ্যালেরম তৎসহ 15% ভ্যাট কোর্ট ফি প্রদান করে মামলা করতে পারেন। এক্ষেত্রে কোর্ট ফি সর্বদা অফেরতযোগ্য বটে। পরবর্তীতে পাওনা দেওয়ানি আদালতের ডিগ্রি পেলে উক্ত ডিগ্রি কার্যকরের মাধ্যমে টাকা উদ্ধার করতে পারেন। আর অর্থঋণ আদালতে মামলা করার অধিকার একমাত্র ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর। অর্থঋণ আইনের 12 ধারা মোতাবেক ঋণ গ্রহণের সময় জামানত হিসেবে গচ্ছিত স্থাবর সম্পত্তি বিক্রয়ের পর বিক্রিত টাকা সমন্বয় শেষে বিক্রি টাকা নিয়ে মামলা করতে পারেন। এক্ষেত্রে 2.5% হারে অ্যাড ভ্যালেরম কোর্ট ফি প্রদানপূর্বক মামলা করা যাবে। অর্থাৎ পাওনা টাকা যদি হয় 1 লাখ টাকা, তবে উক্ত টাকার উপরে কোর্ট ফি হবে 2500 টাকা। আরও আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট খরচ হতে পারে প্রতি লাখে 3000 টাকার মতো। তো এবার আসি আমরা যে কত সময় লাগতে পারে। মূলত এই মামলার ক্লোজিং এর করতে 3 থেকে 6 মাস সময় লাগে। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে পাওনা টাকা আদায়ের জন্য কতগুলো স্টেপ রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। আপনি যদি এরকমের প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে এই ভিডিও অনুযায়ী বা কারো কোনো লয়ারের সাথে কথা বলে আপনি এটা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।